আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আমাদের ডেভিডসন হেপাটোলজি কোর্সে। আমরা এই কোর্সের প্রায় শেষের দিকে চলে এসেছি। আজকে অষ্টম লেকচার, এরপরে আর মাত্র 3টা লেকচার আমরা পাবো। তো আমি ওহিউর রহমান আজকে হাজির হয়েছি অ্যালকোহল রিলেটেড লিভার ডিজিজ এবং নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ এই টপিক দুইটা নিয়ে। তো স্বভাবতই প্রশ্ন আসতে পারে যে এত কিছু থাকতে কেন হঠাৎ করে অ্যালকোহল নিয়ে পড়লাম। তার কারণ এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট কমন কজ অফ লিভার ডিজিজ ওয়ার্ল্ড ওয়াইড। যদিও বাংলাদেশে এতটা কমন না, তারপরে ওয়ার্ল্ডের পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে এটাকে আমরা ইগনোর করতে পারছি না। তার উপরে মানুষ তো এটা খাওয়া আরো দিন দিন বাড়াই চলেছে। তো আমরা শুরু করি, তবে এই ভিডিওটা একটু ডিফারেন্ট হতে যাচ্ছে, কারণ আমরা এমনি সাধারণত যখন কোনো টিউটোরিয়াল ইউটিউবে দেখি তখন আমরা বুঝতে পারি না যে সেটা আমাদের জন্য কতটুকু হেল্পফুল হলো। কিন্তু এই ভিডিওতে আমি একটা স্কোরিং সিস্টেম চালু করেছি, যেখানে তুমি এই ভিডিওটা দেখার পরে একটা 10-এর মধ্যে একটা স্কোর পাবা। দেখা যাচ্ছে আমি 10-এর মধ্যে 8 পেলাম, তখন আমি ওইটা দেখে বুঝতে পারলাম যে এই ভিডিওটা আমার জন্য 80% আমি নিতে পেরেছি এখান থেকে। পরে আমি 20%-এর জন্য আরেকটু চেষ্টা করতে পারি। তাহলে আমরা শুরু করি। আমি আজকে তোমাদের সাথে 3জন পেশেন্টকে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি। একজন হচ্ছেন মিসেস নিকিতা, যিনি প্রেগন্যান্সির কারণে আমার কাছে আল্ট্রাসোনোগ্রাফি করতে এসেছিলেন। তবে আনফরচুনেটলি আমি আল্ট্রাসোনোগ্রাফিতে ব্রাইট ইকোজেনিক লিভার পেয়েছি। তো লিভারের কোনো ডিজিজ আছে কিনা সেটা জানার জন্য আমি লিভার ফাংশন টেস্ট করেছি, যেখানে আমি তার যে এনজাইমগুলা এএলটি এএসটি সেগুলোও এলিভেটেড পেয়েছি। এবং আমি যখন ওনাকে জিজ্ঞাসা করলাম অনেক কষ্ট করে, উনি আমাকে বললেন যে উনি মাঝে মাঝে কিন্তু অ্যালকোহল নেন। এরপর আরেকজন হচ্ছে মিস্টার জন, সেকেন্ড যেই পার্সন, সে কয়েকদিন আগে পার্টিতে গেছিল এবং প্রচুর পরিমাণে অ্যালকোহল খেয়েছে সেখানে। এখন সে আমার কাছে এসেছে 3 দিনের জন্ডিস নিয়ে, এবং তার একটা হিস্ট্রি তো আছেই, যে হেভি অ্যালকোহল ইনটেকের একটা হিস্ট্রি। আমি তাকে এক্সামিনেশন করলাম, এক্সামিনেশন করে তার ফিভার পেলাম, টেকিকার্ডিয়া পেলাম, তারপরে টেকিপনিয়া পেলাম, এবং যখন অ্যাবডোমিনাল এক্সামিনেশন করলাম তখন তার টেন্ডার হ্যাপাটোমেগালি পেলাম। তো আমি স্বভাবতই তাকে লিভার ফাংশন টেস্ট করতে দিয়ে এএলটি এএসটি এলিভেটেড পেয়েছি এবং সেরাম বিলিরুবিন ইনক্রিজড পেয়েছি। তবে এই ক্ষেত্রে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, তার ক্ষেত্রে যদিও লিভার কজ আমার মনে হচ্ছে, তবে এএসটিটা অনেক বেশি পেয়েছি এএলটির তুলনায়। এই হচ্ছে আমাদের মিস্টার জনের প্রেজেন্টেশন। এরপরে থার্ড যে পার্সন বা পেশেন্ট, সে হচ্ছে মিস্টার ডেভ। উনি অনেক দিন ধরে অ্যালকোহল নেন। উনি এসেছেন আমার কাছে হেমাটেমেসিস নিয়ে, এবং তার হঠাৎ করে স্লিপ প্যাটার্নটা অল্টার্ড হয়ে গেছে, অর্থাৎ তিনি এখন দিনের বেলা ঘুমান এবং রাতের বেলা জেগে থাকেন, এবং সে অনেক দিন ধরে অ্যালকোহল ইনটেক করে। আমি তাকে এক্সামিনেশন করলাম, স্টিগমাটা অফ সিএলডি যেগুলো আছে সেগুলো পেলাম, অর্থাৎ পামার ইরাইথেমা, ডুবিট্রেন্স কন্ট্রাকচার, স্পাইডার নেভি, গাইনোকোমেশিয়া এগুলো পেলাম। অ্যাবডোমিনাল এক্সামিনেশন করে আমি নোডুলার লিভার পেয়েছি এবং অ্যাসাইটিস পেয়েছি। তো এই 3 ধরনের প্রেজেন্টেশন কিন্তু আমরা পেলাম। তো এই প্রেজেন্টেশনের মধ্যে এই হিস্ট্রি এবং এক্সামিনেশন পোর্শনটা আপাতত মনে রাখো, কারণ এটার উপরে কিন্তু আমরা এক এক করে টোটাল 2 স্কোর লাস্টে পাবো। তো 3 জনের ক্ষেত্রে একটা জিনিস কমন, যদিও প্রেজেন্টেশন ডিফারেন্ট, তবে একটা জিনিস কমন, সেটা হচ্ছে 3 জনই কিন্তু অ্যালকোহল ইনটেক করেন। তো অ্যালকোহল ইনটেক 3 জনকে কিভাবে প্রভাবিত করলো বা তার বডিতে কি কি চেঞ্জ করলো, সেই 3 ধরনের চেঞ্জ কিন্তু আমরা এখন দেখব। তো প্রেজেন্টেশন ডিফারেন্ট হলেও এই 3 জনের ক্ষেত্রে কিন্তু একটা জিনিস কমন, সেটা হচ্ছে প্রত্যেকেরই কিন্তু অ্যালকোহল ইনটেকের একটা হিস্ট্রি আছে। মিসেস নিকিতা অকেশনালি মাঝে মধ্যে অ্যালকোহল নেন, মিস্টার জন একসাথে অনেক বেশি অ্যালকোহল একদিন খেয়েছে, আর মিস্টার ডিভ কিন্তু অনেক বছর থেকে অ্যালকোহল খান। তো 3 জনই অ্যালকোহল খেলেও 3 জনের ডিফারেন্ট প্রেজেন্টেশন কেন, এটা আমরা একটু প্যাথোফিজিওলজিক্যাল পার্সপেক্টিভ থেকে দেখার চেষ্টা করি। এটা ডেভিডসনের ছবি, যেটাকে আমি এখানে আঁকার চেষ্টা করেছি। তো অ্যালকোহল খাওয়ার পরে সেটা চলে যায় ইন্টেস্টাইনে, এবং প্রায় 20 মিনিটের মধ্যে এটা ব্লাডে পিক কনসেন্ট্রেশনে পৌঁছায়, এবং পোর্টাল ভেন দিয়ে সেটা চলে আসে লিভারে। লিভারে আসার পরে সেটা 3টা ডিফারেন্ট পাথওয়েতে অ্যাসিটালডিহাইডে কনভার্ট হয়। সবচেয়ে বেশি কনভার্সন হয় অ্যালকোহল ডিহাইড্রোজেনেজের মাধ্যমে 75-80%, এবং মাইক্রোজোমাল ইথানল অক্সিডাইজিং সিস্টেমের মাধ্যমে 20%। অর্থাৎ এই ক্ষেত্রে সাইটোক্রোম P452EA এই এনজাইমটা কাজ করে। আর পারঅক্সিজম দিয়ে 1-5%, এটা খুব কম হওয়ার কারণে এটা নিয়ে আমরা খুব বেশি কথা বলবো না, তবে বাকি দুইটার ক্ষেত্রে আমরা একটা একটা করে কথা বলবো। অ্যালকোহল ডিহাইড্রোজেনেজের ক্ষেত্রে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে এটা NAD কে NADH এ কনভার্ট করে, যেহেতু সে ডিহাইড্রোজেনেজ, যার ফলে NAD এর পরিমাণ কমে যায় এবং NADH এর পরিমাণ বেড়ে যায়। অ্যাসিটালডিহাইড পরবর্তীতে আবার অ্যাসিটালডিহাইড ডিহাইড্রোজেনেজের মাধ্যমে অ্যাসিটেটে কনভার্ট হয়, এই ক্ষেত্রেও কিন্তু NAD NADH এ কনভার্ট হয়ে যায়। তাহলে NAD এর কমে যাওয়া এবং NADH এর বেড়ে যাওয়া, এটা কিন্তু আমাদের ফ্যাটি অ্যাসিড সিনথেসিসকে স্টিমুলেট করে এবং ফ্যাটি অ্যাসিডের বিটা অক্সিডেশনকে ইনহিবিট করে, যার ফলে আমাদের লিভারে ফ্যাটি অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় এবং ফ্যাট ডিপোজিশন হয়, যেটাকে আমরা বলছি ফ্যাটি লিভার, যেটা ঘটেছিল আমাদের মিসেস নিকিতার ক্ষেত্রে। এখন উনি যদি প্রচুর পরিমাণে অ্যালকোহল খেতেন, তাহলে এই এত বেশি অ্যাসিটালডিহাইড তার ক্ষেত্রে কিন্তু টক্সিন হিসেবে কাজ করত। সেই টক্সিনগুলো কি করে, আমাদের
হ্যাপাটোসাইটের যে লিপিড আছে মেমব্রেনের সেটাকে ড্যামেজ করে, অর্থাৎ লিপিড পারঅক্সিডেশন করে এবং বিভিন্ন প্রোটিন বা ডিএনএ এর সাথে বাইন্ড করে বিভিন্ন অ্যাডাক্ট ফর্মেশন করে, বাইন্ড করে। তো যখন প্রোটিন ডিএনএ অ্যাডাপ্ট ফর্মেশন করে আমাদের ইমিউন সিস্টেম কিন্তু সেগুলোকে আর চিনতে পারে না, অর্থাৎ ফরেন হিসেবে চিহ্নিত করে এবং তাদের বিরুদ্ধে কিন্তু রিঅ্যাকশন শুরু করে ফেলে। এছাড়া সে আরেকটা মেকানিজম করে, সেটা হচ্ছে যে সে গ্লুটাথিয়নকে ডিপ্লেশন করে। গ্লুটাথিয়ন আমরা কখন পড়েছিলাম? প্যাথোলজিতে, যখন রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস বা ফ্রি রেডিক্যাল এলিমিনেশনের সময় পড়েছিলাম। অর্থাৎ গ্লুটাথিয়ন একটা অ্যান্টিঅক্সিডেন্ট মেকানিজম ফলো করে। তো এটা যখন ডিপ্লেশন হবে তখন কিন্তু আমাদের রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিসের পরিমাণ বেড়ে যাবে, বডিতে এলিমিনেট হবে না এবং অক্সিডেটিভ স্ট্রেস আমরা দেখতে পাবো। আর এই যে সাইটোক্রোম P450 এর ক্ষেত্রে একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে এটা NADPH কে NADP তে কনভার্ট করে, যার ফলে NADPH এর পরিমাণ কমে যায়। তো আমাদের এই গ্লুটাথিয়ন প্রোডাকশনের জন্য যে এনজাইম কাজ করে, গ্লুটাথিয়ন সিনথেস, সেটার জন্য কিন্তু প্রয়োজন হয় NADPH, মানে অর্থাৎ ওই এনজাইমের ফাংশনের জন্য হেল্পফুল হচ্ছে NADPH। তো এটা যখন কমে যাবে তখন গ্লুটাথিয়ন সিনথেস ঠিকঠাকভাবে কাজ করতে পারবে না, ফলে আমাদের রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিসের কিন্তু এলিমিনেশন হবে না এবং আমাদের অক্সিডেটিভ স্ট্রেস দেখা যাবে। এই অক্সিডেটিভ স্ট্রেস বা ইমিউন ড্যামেজ কিংবা মেমব্রেন ড্যামেজ, এগুলোর কারণে আমাদের হ্যাপাটোসাইটের ইনজুরি হবে, যেটা আমরা মিস্টার জনের ক্ষেত্রে দেখেছিলাম। এবং এই ঘটনাটাকে আমরা বলি অ্যালকোহলিক হ্যাপাটাইটিস। সে যদি কন্টিনিউয়াসলি ক্রনিক অ্যালকোহল খেতেই থাকতো অনেকদিন ধরে, তাহলে তার এই হ্যাপাটোসাইট ইনজুরির জন্য সেলের ভেতর থেকে যেসব জিনিসপত্র বের হয়ে আসে, যেমন মাইটোকন্ড্রিয়াল ডিএনএ কিংবা নেক্রোটিক বিভিন্ন ফ্যাক্টর, সেগুলো কিন্তু ড্যামেজ অ্যাসোসিয়েটেড মলিকুলার প্যাটার্ন আমরা বলছি, সেগুলো কি করে? ইমিউন সিস্টেমকে স্টিমুলেট করে। লিভারের ইমিউন সিস্টেম বা ইমিউন সেল কোনটা? কাফার সেল। আর আরেকটা কথা আমি বলিনি, সেটা হচ্ছে যে ইন্টেস্টাইনে যাওয়ার পরে অ্যালকোহল কিন্তু সেখানে ডিসবায়োসিস করে এবং গাটের পারমিবিলিটিকে ইনক্রিজ করে ফেলে, যার ফলে বিভিন্ন প্যাথোজেন অ্যাসোসিয়েটেড মলিকুলার প্যাটার্ন, যেমন প্যাথোজেনের লাইপোপলিস্যাকারাইড বা ব্যাকটেরিয়াল ডিএনএ, সেগুলো কি করে? পোর্টাল ভেন দিয়ে এসে লিভারে ইমিউন সিস্টেমকে স্টিমুলেট করে এবং কাফার সেলকে অ্যাক্টিভেট করে। কাফার সেল টিউমার নেক্রোটিক ফ্যাক্টর রিলিজ করার মাধ্যমে ফার্দার হ্যাপাটোসাইট ইনজুরি করতে পারে এবং TGF বিটা বা ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর বিটা, ইন্টারলিউকিন 1, 2, 8 এবং টিউমার নেক্রোটিক ফ্যাক্টর এগুলো রিলিজ করার মাধ্যমে ফাইব্রোসিস করতে পারে। যেই মেকানিজমটা আমরা ফার্স্ট লেকচারে দেখেছি, সিরোসিসের লেকচারে দেখেছি এবং আজকেও মেনশন করলাম, এখানে আমরা ডিটেলস বলবো না কিভাবে সে স্টেলেট সেলকে অ্যাক্টিভেট করার মাধ্যমে ফাইব্রোসিস করে এবং যখন ফাইব্রোসিস হতে হতে এটা আস্তে আস্তে সিরোসিসের দিকে টার্ন নেয়, যেটা আমরা মিস্টার ডেভের ক্ষেত্রে দেখেছি। তাহলে প্যাথোফিজিওলজিক্যাল পার্সপেক্টিভ থেকে আমরা বোঝার চেষ্টা করলাম যে তিনজনের ক্ষেত্রে তিনজনই অ্যালকোহল খাচ্ছিল, কিন্তু কেন মিসেস নিকিতার ক্ষেত্রে ফ্যাটি লিভার হলো? কারণ সে ফার্দার এর চেয়ে বেশি অ্যালকোহল আর খায় না, অকেশনালি অ্যালকোহল খায়, অর্থাৎ এই প্রোগ্রেশনটা তার ক্ষেত্রে হয়নি। আর মিস্টার জনের ক্ষেত্রে প্রচুর পরিমাণে অ্যালকোহল খাওয়ার কারণে তার হ্যাপাটোসাইট ইনজুরি পর্যন্ত হয়েছে, আর সে যখন ক্রনিক ইউজ করবে মিস্টার ডেভের মতো, তখন তার কিন্তু সেটা সিরোসিসের দিকে রূপ নেবে। তাহলে এই তিন ধরনের প্রেজেন্টেশন কিন্তু আমরা অ্যালকোহল খেলে দেখতে পাবো। তাহলে এই প্যাথোজেনেসিসটা মনে রাখতে পারলে কিন্তু আমরা এর উপরে ক্লাসের শেষে 2 মার্কস পাবো স্কোর হিসেবে। তো এই তিন ধরনের পেশেন্টে কি ধরনের প্রেজেন্টেশন থাকবে সেটা আমরা এই চার্টে দেখতে পাচ্ছি। যদিও আমরা এটা ক্লাসের শুরুতেই পড়ে ফেলেছিলাম যে মিসেস নিকিতার ক্ষেত্রে কি হয়েছে, অ্যালকোহল রিলেটেড ফ্যাটি লিভার ডিজিজ। তো এই ক্ষেত্রে পেশেন্ট অ্যাসিম্পটোমেটিক থাকে, আমরা কোনো কারণে লিভার ফাংশন টেস্ট করলে এনজাইমগুলো এলিভেটেড পাবো, আলট্রাসোনোগ্রাফি করলে পাবো ব্রাইট ইকোজেনিক লিভার। আর কি ইনভেস্টিগেশন আমরা করতে পারি? সিবিসি করতে দিব, সিবিসি করতে দিলে আমরা ম্যাক্রোসাইটোসিস পাবো উইদাউট অ্যানিমিয়া। অ্যানিমিয়া না থাকায় আমরা বুঝে নিব যে এই ম্যাক্রোসাইটোসিসটা ভিটামিন B12 বা ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সির জন্য হয়নি। আর গামা গ্লুটারাইল ট্রান্সফারেজ এলিভেটেড থাকবে অ্যাজ এ এভিডেন্স অফ অ্যালকোহল ইনটেক। মিস্টার জনের ক্ষেত্রে আমরা কিন্তু রিসেন্ট অনসেট অফ জন্ডিস পাই সাধারণত, এবং ফিভার, টেকিকার্ডিয়া, টেকিপনিয়া এগুলো পাবো, অ্যাবডোমেনে টেন্ডার হ্যাপাটোমেগালি পাবো। আমরা সিবিসি করতে দিলে আগের ফিচারের পাশাপাশি লিউকোসাইটোসিস পাবো, লিভার ফাংশন টেস্টে AST ALT এলিভেটেড থাকবে। তবে স্পেশাল বিষয় হচ্ছে অন্যান্য লিভার রিলেটেড প্যাথোলজির ক্ষেত্রে আমরা ALT বেশি পেলেও এই ক্ষেত্রে কিন্তু ASTটা অনেক বেশি পাবো, ALT এর তুলনায় প্রায় 1.5 থেকে 2 গুণের চাইতেও বেশি পাবো। এবং যেহেতু জন্ডিস আছে, সিরাম বিলিরুবিন কিন্তু ইনক্রিজ থাকবে। আর তার প্রগনোসিস দেখার জন্য আমরা দুইটা স্পেশাল জিনিস করতে পারি, প্রোথ্রম্বিন টাইম এবং রেনাল ফাংশন টেস্ট, অর্থাৎ সেরাম ইউরিয়া, ব্লাড ইউরিয়া, নাইট্রোজেন এগুলোও কিন্তু এলিভেটেড থাকবে। আর মিস্টার ডেভের ক্ষেত্রে যেহেতু সিরোসিস হয়ে গেছে, তার প্রেজেন্টেশনের ক্ষেত্রে আমরা ইসোফেজিয়াল ভ্যারিসিসের ফিচার পাবো, হেপাটিক এনকেফালোপ্যাথির ফিচার পাবো, স্টিগমাটা অফ CLT পাবো, নোডিউলার লিভার এবং অ্যাসাইটিস পাবো।
বাকি ইনভেস্টিগেশনের পাশাপাশি আমরা তাকে সেরাম ফাইব্রোসিস মার্কার করতে পারি, ট্রানজিয়েন্ট ইলাস্টোগ্রাফি করতে পারি, এবং আমাদের যদি কোনো ডায়াগনস্টিক আনসার্টেনটি থাকে তাহলে আমরা কিন্তু লিভার বায়োপসি করতে পারি। মাইক্রোস্কোপের নিচে কি কি প্যাথোলজিক্যাল ফিচার পাবো এটা মনে রাখা খুবই ইজি, যে শুরুতে যেহেতু ফ্যাটি লিভার হবে তাহলে ফ্যাট ডিপোজিশনকে আমরা যেহেতু বলি স্টিয়াটোসিস, তাহলে তার ক্ষেত্রে কিন্তু আমরা ম্যাক্রোভেসিকুলার স্টিয়াটোসিস পাবো। স্টিয়াটোসিস দুই ধরনের থাকে, ম্যাক্রো এবং মাইক্রোভেসিকুলার। অ্যালকোহল রিলেটেড লিভার ডিজিজে আমরা কিন্তু ম্যাক্রোভেসিকুলার স্টিয়াটোসিস পেতে পারি। এছাড়া লাইপোগ্রানুলোমা পাবো। আর অ্যালকোহলিক হ্যাপাটাইটিস অর্থাৎ সেল ইনজুরি হলে সেলের ভেতরে আমরা তিনটা ফিচার পাবো। যে কোনো সেল ইনজুরি হলে শুরুতে কি হয়, সেলুলার সুয়েলিং। তাহলে এই ক্ষেত্রে সেলুলার সুয়েলিং হলে সেটাকে আমরা কি বলি, বেলুনিক ডিজেনারেশন অফ হেপাটোসাইট। মাইটোকন্ড্রিয়া সুয়েল করলে সেটাকে আমরা বলবো মেগা মাইটোকন্ড্রিয়া, এবং একটা স্পেশাল জিনিস আমরা পাবো সেটাকে আমরা বলি ম্যালোরি হায়ালিন বা ম্যালোরি বডিজ। অর্থাৎ সেলের ভেতরে যেসব ইন্টারমিডিয়েট ফিলামেন্ট থাকে সেগুলো যখন ড্যামেজ হবে সেটাকে আমরা বলি ম্যালোরি হায়ালিন। তবে কোন মেকানিজমে ড্যামেজ হবে সেটা আমরা এখনো জানি না। আর সেলের বাইরে দুইটা ফিচার পাবো, যেহেতু ইনফ্লামেশন হচ্ছে নিউট্রোফিল ইনফিল্ট্রেশন হবে এবং পেরিসেলুলার ফাইব্রোসিস হবে, এটা আমরা প্যাথোজেনেসিসে দেখেছি। আর যখন সেটা সিরোসিসে টার্ন নিবে মিস্টার ডেভের মতো, তখন সেখানে ফাইব্রাস সেপ্টা হবে লিডিং টু সিরোসিস, ব্রিজিং ফাইব্রাস সেপ্টা, আমরা এটা সিরোসিসের ক্লাসে পড়েছি, এবং সেন্ট্রাল হায়ালিন স্ক্লেরোসিস আমরা দেখতে পাবো। তো সবকিছু আমি ছবি দিয়ে দেখানোর চেষ্টা করব না, জাস্ট দুইটা জিনিস দেখাবো। একটা হচ্ছে এই যে গোল গোল সাদা সাদা, এগুলো হচ্ছে স্টিয়াটোসিস বোঝাচ্ছে, এবং নীল কালারের যেটা এখানে দেখা যাচ্ছে সেটা হলো ফাইব্রোসিস, যেটা আমরা স্পেশাল স্টেইন দিয়ে দেখেছি, মেসন ট্রাইকোম স্টেইন দিয়ে। তাহলে যে কোনো নর্মাল পারসন অ্যালকোহল খেলে সে কিন্তু মিসেস নিকিতার মতো স্টিয়াটোসিসে টার্ন নিতে পারে, অথবা খুব বেশি পরিমাণে অ্যালকোহল খেলে মিস্টার জনের মতো হ্যাপাটাইটিস হয়ে যেতে পারে। তবে আমরা যদি অ্যালকোহল ইনটেক থেকে বিরত থাকি তাহলে আবার নর্মাল অবস্থায় ব্যাক করতে পারবে। কিন্তু সে যদি খেতেই থাকে অ্যালকোহল, রিপিটেড অ্যাটাক হতে থাকে বা কন্টিনিউয়াস এক্সপোজার যদি দিতে থাকে, তাহলে কিন্তু সিরোসিসের মতো অবস্থা হয়ে যেতে পারে, যেখান থেকে আর সে নর্মাল অবস্থায় ব্যাক করতে পারবে না। তাহলে এই তিন ধরনের পেশেন্টে ইনভেস্টিগেশন কি করব সেটার উপরে তুমি 1 মার্কস পাবা, এবং কি প্যাথোলজিক্যাল চেঞ্জ পাবো সেটার উপরে আরো 1 মার্কস পাবা। এরপর আমরা এই তিনটা পেশেন্টকে ম্যানেজ করার চেষ্টা করব। ম্যানেজমেন্টের ক্ষেত্রে সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সিজেশন অফ অ্যালকোহল কনজাম্পশন। অ্যালকোহল খাওয়া বাদ দিতে হবে। মিসেস নিকিতা বা মিস্টার জন কেন অ্যালকোহল খাওয়া বাদ দিবে? যাতে তারা নর্মাল লিভারে ব্যাক করতে পারে এবং তাদের যাতে মিস্টার ডেভের মতো সিরোসিসের দিকে টার্ন না নেয়। আর মিস্টার ডেভ কেন অ্যালকোহল খাওয়া বাদ দিবে? কারণ সে যদি পরবর্তীতে আরো বেশি অ্যালকোহল খায় তাহলে তার কিন্তু ডিকম্পেনসেশন বা ডেথ হওয়ার প্রবণতা বৃদ্ধি পাবে। তো যেন তিনি বেশি দিন বাঁচতে পারেন এই জন্য তাকে কিন্তু অ্যালকোহল খাওয়া বাদ দিতে হবে। অবশ্যই নিউট্রিশন এনশিওর করতে হবে, যদি খেতে না পারে তাহলে অবশ্যই এনজি টিউব ফিডিং দিতে হবে। বিভিন্ন ড্রাগের কথা বলা আছে, যেমন পেন্টক্সিফাইলিন একটা উইক অ্যান্টি টিউমার নেক্রোটিক ফ্যাক্টর এজেন্ট। যেহেতু টিউমার নেক্রোটিক ফ্যাক্টর আমাদের হেপাটোসাইটকে ইনজুরি করছিল, এই জন্য অনেকে ভাবছিল যে এটা দিলে কাজ হবে, কিন্তু বিভিন্ন স্টাডিতে দেখা গেছে যে এটার কোনো রোল নাই বা এটা আমাদেরকে খুব একটা বেনিফিট দিতে পারে না। অনেকে প্রেডনিসোলোন দেওয়ার কথা বলে, তবে প্রেডনিসোলোন দিলে প্রথম 28 দিনের মধ্যে বা শর্ট টার্ম তার যে মৃত্যু ঝুঁকি মিস্টার জনের অর্থাৎ অ্যালকোহলিক হ্যাপাটাইটিসে সেটা প্রিভেন্ট হয়, ঠিক আছে, কিন্তু 3 মাস বা 1 বছরের যে মর্টালিটি অর্থাৎ লং টার্ম খুব একটা বেনিফিট আমরা পাই না। এই জন্য প্রেডনিসোলোন দিয়ে খুব একটা লাভ যে হবে তা না। আর প্রেডনিসোলোন দিলে বা গ্লুকোকর্টিকয়েড দিলে কিন্তু আমাদের সেপসিসের চান্স বেড়ে যায় বা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল হেমোরেজের চান্স বেড়ে যায়। এই জন্য আমরা প্রথম কয়েকদিন এটা দিব, দেওয়ার পরে 7 দিন পরে আমরা যখন বিলিরুবিন টেস্ট করে দেখব, যদি বিলিরুবিন কমে যায় তাহলে এটা কন্টিনিউ করব, কিন্তু যদি বিলিরুবিন না কমে তাহলে আমরা এটা বাদ দিয়ে দিব। আরেকটা ড্রাগ হচ্ছে N-অ্যাসিটাইলসিস্টিন, যেটা আমাদের অক্সিডেটিভ স্ট্রেসকে কমাতে পারে, তবে এটাও দেখা গেছে যে স্টাডি করে এটার কোনো খুব একটা বেনিফিট আমরা পাই না। আরেকটা অপশন হচ্ছে লিভার ট্রান্সপ্লান্টেশন, যেটা খুব ভালো কাজ করে, গুড প্রগনোসিস, কিন্তু পেশেন্ট যদি আবার অ্যালকোহল খায় তাহলে কিন্তু খুব একটা লাভ হবে না। অর্থাৎ রিসিডিভিজমের যদি তার টেন্ডেন্সি থাকে, আরেকবার ওই অপরাধটা করার প্রবণতা যদি দেখা যায়, তাহলে কিন্তু এটা দিয়ে খুব একটা লাভ হবে না। সেই ক্ষেত্রে একটা জিনিস করা হয় যে প্রথমে 6 মাস দেখা হয় যে সে আবার অ্যালকোহল খাচ্ছে কিনা। যদি ওই 6 মাস সে বিরত থাকতে পারে তখন তার লিভার ট্রান্সপ্লান্টেশন করা হয়। এটা আমাদের দেশে খুব একটা করা হয় না, সাধারণত ইউরোপ আমেরিকা এগুলাতে এই ধরনের ফ্যাসিলিটি বেশি অ্যাভেলেবল আছে। তাহলে এই ম্যানেজমেন্ট যদি মনে রাখতে পারো তাহলে ক্লাস শেষে তুমি আরো 1 মার্কস পাবা। এখন এই পেশেন্ট যদি জিজ্ঞাসা করে যে আমার প্রগনোসিস কিরকম হবে, তাহলে আমার আনসারটা কি হবে সেটার জন্য এই স্লাইডটা। মিসেস নিকিতার ক্ষেত্রে খুব ভালো প্রগনোসিস, তিনি যদি অ্যালকোহল খাওয়া বাদ দিয়ে দেন তাহলে 3 মাসের মধ্যে তিনি আবার নর্মাল অবস্থায় ব্যাক করতে পারবেন। বাট মিস্টার জনের ক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি মৃত্যু ঝুঁকির সম্ভাবনা আছে।
অর্থাৎ দেখা যায় 15% পেশেন্ট মিস্টার জনের মতো যারা অ্যালকোহলিক হেপাটাইটিস হয়েছে 15% পেশেন্ট 1 মাসের মধ্যে মারা যায় এবং 50% পেশেন্ট 1 বছরের মধ্যে মারা যায়। এখানে 15% এর জায়গায় আগে বলা হতো 40 to 50%, তবে এখন যেহেতু মেডিকেল ম্যানেজমেন্ট ইমপ্রুভ করেছে এই জন্য এটা কমে 15% হয়ে গেছে। এখন তাকে যে আমি বলবো যে আপনি অ্যালকোহল খাওয়া বাদ দিয়ে দেন, সেটার এভিডেন্সটা কোথায়? সেটার এভিডেন্স হচ্ছে আমি বলবো যে আপনি যদি অ্যালকোহল খাওয়া বাদ দিয়ে দেন তাহলে আপনার 3 বছর বেঁচে থাকার সম্ভাবনা 70%, কিন্তু আপনি যদি অ্যালকোহল চালিয়ে যান সেই ক্ষেত্রে আপনার সেই সম্ভাবনা হয়ে যাবে 60%, অর্থাৎ 10% কিন্তু কমে যাবে। আর 5 বছর বেঁচে থাকার প্রবণতা আপনি অ্যালকোহল না খেলে 70% আর খেলে 34%, অর্থাৎ 36% কিন্তু আপনার বেঁচে থাকার সম্ভাবনা কমে যাবে। এই জন্য অ্যালকোহল খাওয়া অবশ্যই বাদ দিতে হবে। এখন ওনার প্রগনোসিস বা সিভিয়ারিটি দেখার জন্য দুইটা স্কোরিং সিস্টেম আছে, একটা হচ্ছে মডিফাইড ডিসক্রিমিনেন্ট ফাংশন বা ম্যাডারি স্কোর, আর একটা হলো গ্লাসগো অ্যালকোহলিক হেপাটাইটিস স্কোর। মডিফাইড ডিসক্রিমিনেন্ট ফাংশন স্কোর বা ম্যাডারি স্কোরের ক্ষেত্রে আমরা প্রথ্রম্বিন টাইমকে 4.6 দিয়ে গুণ করে থাকি এবং বিলিরুবিনকে মিলিগ্রাম পার ডেসিলিটার এককে তার সাথে যোগ করে ফেলি। যদি সেটা 32 এর চাইতে বেশি পাই তাহলে আমরা বুঝবো সিভিয়ার ডিজিজ, আর যদি কম পাই তাহলে বুঝবো সিভিয়ার না। আর গ্লাসগো অ্যালকোহলিক হেপাটাইটিস স্কোরে প্রথ্রম্বিন টাইম রেশিও এবং বিলিরুবিনের পাশাপাশি আমরা আরো তিনটা জিনিসকে ইনক্লুড করেছি, তার এইজ, ডাব্লিউবিসি কাউন্ট এবং ইউরিয়া। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কিভাবে আমরা স্কোর দিব। এইজ যদি 50 এর চাইতে কম হয় তাহলে 1, 50 এর বেশি হলে 2, ডাব্লিউবিসি কাউন্ট 15,000 এর চাইতে কম হলে 1, 15,000 এর চাইতে বেশি হলে 2, ইউরিয়া 5 এর চাইতে কম হলে 1, 5 এর চাইতে বেশি হলে 2, বা ব্লাড ইউরিয়া নাইট্রোজেন 14 এর চাইতে কম হলে 1, 14 এর চাইতে বেশি হলে 2। প্রথ্রম্বিন টাইম রেশিও, এখানে বোঝার বিষয় হচ্ছে প্রথ্রম্বিন টাইমটা আমরা ডিরেক্টলি বসাই না, এটা আমরা ক্যালকুলেটরে বসানোর পরে যে ইন্টারন্যাশনাল নরমালাইজড রেশিও বা প্রথ্রম্বিন রেশিও আমরা যেটা পাই সেটা এখানে বসাবো। সেটা যদি 1.5 এর চাইতে কম হয় তাহলে 1, 1.5 থেকে 2 হলে 2, আর 2 এর চাইতে বেশি হলে আমরা 3 স্কোর তাকে দিব। আর বিলিরুবিন মিলিগ্রাম পার ডেসিলিটার এককে 7.4 এর চাইতে কম হলে 1, 7.4 এর চাইতে বেশি হয়ে যদি 14.8 পর্যন্ত হয় তাহলে 2, আর 14.8 এর চাইতে বেশি হলে আমরা তাকে 3 স্কোর দিব। ওভারঅল স্কোর যদি 9 এর চাইতে কম হয় তাহলে তিনি 28 দিন বাঁচতে পারার সম্ভাবনা হবে 80%, এবং 9 বা 9 এর চাইতে বেশি হলে তার 28 দিন বেঁচে থাকার সম্ভাবনা হয়ে যাবে 40%। তাহলে এখানে মিস্টার জনের একটা রিপোর্ট দেখতে পাচ্ছি। তুমি যদি গ্লাসগো অ্যালকোহলিক হেপাটাইটিস স্কোরের মাধ্যমে তার স্কোরটা বের করতে পারো এবং তার প্রগনোসিস যদি বলতে পারো, সেই ক্ষেত্রে ক্লাস শেষে তুমি আরো 1 মার্কস স্কোর কিন্তু পাবে। এখন যে কোনো নর্মাল পারসন যদি তোমাকে এসে বলে যে আমারও কি ওই তিনজনের মতো অ্যালকোহলিক লিভার ডিজিজ হওয়ার চান্স আছে কিনা, সেই ক্ষেত্রে আমাদের অ্যাডভাইস কি হবে? সেই ক্ষেত্রে আমাদের এরকম কিছু ফ্যাক্টর দেখতে হবে। ফার্স্ট ফ্যাক্টর হচ্ছে অ্যামাউন্ট, ড্রিঙ্কিং অ্যামাউন্ট। যদিও আমাদের দেশে খাওয়া হয় না এবং সাধারণত মানুষকে আমরা বলবো খাওয়া উচিত না, তবে ইউকে গাইডলাইন অনুসারে প্রতি সপ্তাহে 14 ইউনিটের চাইতে কম খাওয়া যেতে পারে। 1 ইউনিট মানে হচ্ছে 8 গ্রাম ইথানল, তাহলে আমরা এক সপ্তাহে 14 ইউনিটের চাইতে বেশি কিন্তু খেতে পারবো না। কিন্তু কেউ যদি 25 থেকে 30 ইউনিট খায় প্রতি সপ্তাহে তাহলে তার অবশ্যই কি হবে? লিভার ডিজিজ হবে। আর কেউ যদি 80 গ্রাম করে খায় প্রতিদিন বা তার চেয়ে বেশি খায় 5 বছর ধরে, তাহলে কিন্তু তার অ্যাডভান্সড লিভার ডিজিজ হবে। আর কেউ যদি 160 গ্রাম পার ডে করে খায় 8 বছর, তাহলে তার কিন্তু মিস্টার ডেভের মতো সিরোসিস হয়ে যেতে পারে। যদিও এখানে কোনো লিনিয়ার রিলেশন নাই, এক এক পার্সনে এক এক রকম ভ্যালু থাকতে পারে, তবে এটা জাস্ট একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু। প্যাটার্নের কথা যদি বলি, কেউ যদি কন্টিনিউয়াসলি খেতে থাকে তার অবশ্যই রিস্ক বেশি থাকবে, বাট কেউ যদি মিসেস নিকিতার মতো কয়েকদিন পর পর খায় তাহলে তার রিস্ক কিন্তু কম থাকবে। এই জন্য বলা হয় যে প্রতি সপ্তাহে অন্ততপক্ষে 2 দিন গ্যাপ দিতে, টানা 7 দিন যেন সে না খায়। আর সে কি খেলো, হুইস্কি খেলো নাকি ওয়াইন খেলো নাকি বিয়ার খেলো, এই ধরনের বিষয়গুলো কিন্তু কোনো এফেক্ট করে না। এর পরের যে বিষয়টা সেটা হচ্ছে জেনেটিক্স। যেহেতু এখানে বিভিন্ন ধরনের এনজাইম রিলেটেড, আমরা আগেই পড়েছি অ্যাসিটালডিহাইড ডিহাইড্রোজিনেস বা অ্যালকোহল ডিহাইড্রোজিনেস, কিংবা তার ডিপেন্ডেন্সির সাথে বিভিন্ন গাবা রিসিপ্টর, এই বিষয়গুলো রেসপন্সিবল। এই রিসিপ্টর বা এনজাইম তো কোনো জিন থেকেই আসে, ঠিক না? তো সেই জিনটাতে যদি কোনো সমস্যা থাকে, যেমন PLPA3 জিন বা অ্যাডিপোনিউট্রিন জিন, এগুলোতে যদি কোনো সমস্যা থাকে তাহলে তার কিন্তু সাসেপ্টিবিলিটি বেশি থাকবে এবং খুব কম অ্যালকোহল খেলেও তার ডিজিজ হওয়ার চান্স কিন্তু বেশি থাকবে। নিউট্রিশনের সাথে রিলেটেড, ওভার নিউট্রিশন কারো যদি থাকে বা ওবেসিটি কারো যদি থাকে, তার ক্ষেত্রে কিন্তু মর্টালিটির চান্স অনেক বেশি থাকবে। আর অ্যালকোহল নিজেও যেহেতু অনেক বেশি এনার্জি দেয়, প্রতি গ্রামে 7 কিলো ক্যালোরি, এবং তার মধ্যে যেহেতু সুগার থাকে, এই জন্য কিন্তু অ্যালকোহল খেলে ওবেসিটি হতে পারে এবং মর্টালিটি বেড়ে যেতে পারে। আর একটা কথা এই পেজে বলা নাই, সেটা হচ্ছে সেক্স। অর্থাৎ মিসেস নিকিতার মতো কেউ যদি ফিমেল হয়
সে কিন্তু খুব অল্প অ্যালকোহল খেলেও তার চান্স কিন্তু বেশি থাকবে। আর সাথে যদি কারো কোএক্সিস্টেন্ট বিভিন্ন লিভার ডিজিজ থাকে, যেমন হ্যাপাটাইটিস বা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, তার ক্ষেত্রে কিন্তু ডিজিজ প্রোগ্রেশনের চান্স বেশি থাকবে যদি সে অ্যালকোহল খায়। তাহলে এই রিস্ক ফ্যাক্টরগুলো মনে রাখতে পারলে ক্লাস শেষে তুমি আরো 1 মার্কস পাবা। এখন অনেকে বলতে পারে যে সবই তো বুঝলাম, কিন্তু একজন অ্যালকোহলিক পেশেন্টের কাছ থেকে হিস্ট্রি কিভাবে নিব সেটাই তো জানি না। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কারণ অ্যালকোহল যে শুধুমাত্র লিভার ডিজিজ করে তা না, বরঞ্চ এটা কিন্তু পেরিফেরাল নিউরোপ্যাথি বা প্যানক্রিয়াটাইটিস, কার্ডিওমায়োপ্যাথি, ইরেকটাইল ডিসফাংশন কিংবা পড়ে যে অ্যালকোহল খাওয়ার পর পড়ে যে দুর্ঘটনা ঘটার মতো ঘটনাও কিন্তু ঘটতে পারে। এই জন্য অ্যালকোহল হিস্ট্রি নেওয়াটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই ক্ষেত্রে আমরা 6টা প্রশ্ন করব। প্রথমে হচ্ছে ডিউরেশন, অর্থাৎ তিনি কত বছর ধরে খাচ্ছেন বা কতদিন ধরে খাচ্ছেন। সেকেন্ড প্রশ্ন হচ্ছে কি ধরনের ড্রিঙ্কস তিনি নেন, সেটা কি ব্র্যান্ডি নাকি হুইস্কি নাকি জিন নাকি বিয়ার। তারপরে আমরা 3 নম্বরে জিজ্ঞাসা করব পরিমাণ, অর্থাৎ অ্যামাউন্ট, যেটা তিনি আমাকে ইউনিট হিসেবে বললে ভালো হয়, অর্থাৎ 1 ইউনিট মানে হলো 10 ml ইথানল অথবা 8 গ্রাম ইথানল। তাহলে কত ইউনিট খাচ্ছে সেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ফোর্থ প্রশ্ন হচ্ছে তিনি কি রেগুলারলি খান নাকি অকেশনালি খান। ফিফথ প্রশ্ন হচ্ছে তিনি এটা একা খান নাকি সোশ্যাল ড্রিঙ্কিং করেন সবার সাথে মিলে। আর সিক্সথ প্রশ্ন হচ্ছে এটা বন্ধ করতে বললে তিনি রাগান্বিত হন কিনা। তাহলে এইভাবে আমরা অ্যালকোহলিজমের হিস্ট্রি নিতে পারবো, এবং অ্যালকোহলিজম স্ক্রিনিং করার জন্য আমরা শর্টকাটে কেজ মনে রাখতে পারি, সি ফর কনসার্ন, অর্থাৎ তিনি এটা বন্ধ করার জন্য কনসার্নড কিনা, এটা বন্ধ করতে বললে বা এটা সম্পর্কে ক্রিটিসিজম করলে তিনি অ্যানয়েড হন কিনা, এটা সম্পর্কে তার কখনো গিলটি ফিল হয়েছে কিনা, এবং আই ওপেনার। আই ওপেনার মানে হচ্ছে সকালবেলা উঠে হ্যাংওভার ইফেক্ট দূর করার জন্য তার অ্যালকোহল কখনো নিতে হয় কিনা। তো এইভাবে আমরা অ্যালকোহলিজমের হিস্ট্রি নিব, এবং এটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে তুমি এটার জন্য সর্বশেষ আরো 1 মার্কস পাবা। তো এভাবেই আমাদের আজকের টিউটোরিয়াল শেষ হয়ে গেল। শুরুতেই বলেছিলাম এখানে একটা স্কোরিং সিস্টেম আছে, তো এখানে যে 10 মার্কস দেওয়া আছে এই বিষয়গুলো তুমি চোখ বন্ধ করে রিক্যাপিচুলেশনের চেষ্টা করো এবং নিজেকে নিজে মার্কস দেওয়ার চেষ্টা করো, এবং মার্কসটা আমাদেরকে কমেন্টে জানাতে পারো। কমেন্টে সমস্যা থাকলে তুমি তোমার খাতায় মার্কসটা লিখে রাখতে পারো যে তুমি এই ভিডিও থেকে কত পার্সেন্ট গেইন করতে পেরেছো। এবং সেটা যদি 0 মার্কসও হয় তারপরেও কিন্তু ডিসহার্টেন্ড হওয়ার কিছু নাই, কারণ আমাদের শেখা শুরু কিন্তু 0 থেকেই। তো এর পরবর্তী ভিডিও থাকবে আমাদের নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজের উপরে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।